জীবনযাপন একটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব? একটা দিনহীন জীবন যাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবন যাপন করেছেন। উনার কাপড় চোপড়, উনার থাকার কুড়ে ঘর, উনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। এটা প্রচন্ড, উনি মারা যেতে পারেন, হ্যাঁ, এবং উনি মারা যাওয়া মানে কি এন্ড অফ দ্য স্টোরি না। আমাদের পলিটিক্সে আপনি জানেন অনেক ভয়াবহ ঘটনা আছে, 21শে অগস্টের ঘটনা আছে, 15 আগস্টের ঘটনা আছে। উনি যদি না চিকিৎসা না পেয়ে, পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মারা যান, এটা বাংলাদেশের রাজনীতিতে বিভেদের, প্রতিহিংসা, হিংসার একটা নতুন কুৎসিত অধ্যায় তৈরি করবে। এগুলি দরকার ছিল না, আমাদের ছাড়া হতে পারে না। অস্বাভাবিকতম ঘটনা, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটে না। আমার কথা হচ্ছে কি, আমার ধারণা কি, প্রধানমন্ত্রীকে কেউ কেউ সবসময় উস্কে দেয়, বুঝছেন? এমনিতে ওনার মনে অনেক কষ্ট আছে, রিজনেবল কষ্ট। আমি ছোট করে একটু প্রশ্ন করতে চাই। আপনি যদি ল পয়েন্টে বলেন, ল পয়েন্টে ওই বিচারকের কাছে প্রশ্ন ছিল যে টাকা বিদেশ থেকে এসছে কিনা, টাকা বিদেশ থেকে আসার পরে যাদের জন্য এসেছে তার জন্য ব্যয় করা হয়েছে কিনা। এই উত্তর দুইটা কি না পাওয়া গেছে, সেইটাও কিন্তু আলোচনার মধ্যে প্রতিষ্ঠিত, যে উনি টাকা নিয়ে আরো ভালো জায়গায় রেখে দিয়েছেন, আরো বড় করেছেন টাকা, সেটা আলোচনার মধ্যে মানে সেটা আলোচ্যই ছিল না আলোচনা। এবং আপনার লেখাতেও কিন্তু সেটা আসছে যে ওইটাতে কিন্তু প্রসিডিউরাল মিস্টেকের ব্যাপারটা কিন্তু আসছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আসে নাই, আপনার লেখাতে আসছে। আপনার লেখা আমার মুখস্থ, ওইটা আপনারটাও বিজন ভাইটাও। জি জি, আমি আপনাকে সোজা করে বুঝায় বলি। যেমন ধরেন আমার ক্লাসের মধ্যে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তারা অনেকে নকল করে, আমি দেখছি, সবাই নকল করছে, আমি দেখছি, আমি তাদের কাউকে কিছু বললাম না। আরেকজন ছাত্রের দিকে তাকালো, সাথে সাথে আমি তাকে এক্সপ্লেন করলাম। এটাও কিন্তু আইনগতভাবে করতে পারি, বুঝতে পারছেন? যে সবাই নকল করছে, খাতা দেখে দেখে লিখছে, কাউকে কিছু করলাম না। আর আরেকজন পাশে তাকাইছে, পাশে তাকালো, লঘু একটা পাশে তাকালো, তাকে আমি ক্লাসরুম থেকে বের করে দিলাম। এখন এটা যদি আমি করি, তখন আপনি কি ধরে দিবেন যে নিশ্চয়ই এর মধ্যে বিচারের উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক। আর উচ্চ আদালতের স্বাধীনতা যদি বলেন, ভাই একটা কথাই বলি, যে দেশের প্রধান বিচারপতিকে উনি যত খারাপ হোক, উনি যদি চরম খারাপতম মানুষ হয়, এত বছর পর যদি উনাকে প্রধান বিচারপতি বানান, তাহলে আপনারাও খারাপ। যদি বানান, একটা লোক এত বছর দুর্নীতি করেছে, আপনি তারা বানাইছেন কেন? কারণ 111 পিরিয়ডে তো সত্যি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সেই সব আমরা অনেক বেশি লেখালেখি করলাম। আমি শেষ করি, একটা মিনিট। তো আপনি কেএমসি ওয়ানকে যেই পদ্ধতিতে সিনহাকে রায় দেওয়ার পর যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছেন, একটা কথা শুধু বলতে দেন। তারেক রহমানের মামলায় বিচারক যে আদালতে যাচ্ছিল, ওইখানে যখন বিচার চলাকালীন সময় বারবার বলা হয়েছে তারেক রহমান এই মামলায় শাস্তি পাবে, এই পাবে, সেই পাবে। যখন এই মামলায় তারেক রহমানের দুর্নীতি প্রমাণিত না, তখন তাকে প্রকাশ্যে তিরস্কার করা হয় এবং এক পর্যায়ে উনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবং তারপরে উনি কি স্টেটমেন্ট দিয়েছেন, নিশ্চয়ই আপনি সেটা জানেন। প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু প্রশ্নটি করে রাখতে চাই, আপনি পরে এটা নিয়ে আরো মন্তব্য করবেন। আপনি বলেছেন যে ক্লাসে একজন নকল করছেন, তার দিকে আমি তাকালাম না, আরেকজনের খাতা দেখে লিখছেন, তাকে আমি এক্সপেল করলাম। তো সে জি উনি বিদেশে গিয়েছিল, প্রায়, হ্যাঁ বিদেশে গিয়েছিল, তখনও কিন্তু ওনার বিরুদ্ধে রেজা ভাই যেটা বললো না, মামলা ছিল, হাজির হওয়ার ব্যাপার ছিল, এই ছিল। তো উনি তো কারো অনুমতি নেন নাই, উনি কোনো স্পেশাল আদালতের অনুমতি নিয়ে তো যান নাই, উনাকে সরকার বাধা দেননি, উনি গিয়েছেন। কিন্তু কিন্তু উনার এই বিষয়টা নিয়েও কিন্তু আদালতের কথা হয়েছে যে উনি মামলাটা চলছে, উনি আদালতকে না বলে বিদেশে গেছেন, যতখানি সময় তিনি বাইরে কাটিয়েছেন সেই সম্পর্কে তাকে জানানো হয় নাই। এবং আদালতে আমার স্পষ্ট মনে আছে যে আদালত সে সময় আসলে বেগম জিয়ার আইনজীবীদের ভর্ৎসনা করেছিলেন যে আপনারা কেন এটা আমাদেরকে টাইমলি জানান নাই। জি জি জি, এটা তো তখন উনি সুস্থ অবস্থাতে ভর্ৎসনা করেছিলেন। এখন আপনার মনে হয় একজন মুমূর্ষ রোগীকে প্রধানমন্ত্রী এই এত খুব বুকে নিয়ে উনি যদি বলেন যে না, ওনার অবস্থা এত খারাপ, উনি চিকিৎসা করতে যান, আপনার কি ধারণা আদালত ভর্ৎসনা করবে? এটা প্রত্যেকটা জিনিস লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা আছে। আইন আদালত কিন্তু মানব বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, মানুষ হচ্ছে মুখ্য ব্যাপার। আইন আদালত হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য। এবং আপনি দেখবেন প্রচলিত আইন কাঠামোর বাইরে গিয়ে আমরা বহুবার সমাধান খুঁজেছি। যেমন আপনার ধরেন শাহাবুদ্দিন সরকার, যেটা এটা সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ সরকার, শাহাবুদ্দিন সরকার যখন গঠিত হয়, আমরা ওখানে স্ট্রিক্টলি, এটা কি কোনো আদালত চ্যালেঞ্জ করেছে? কোন কোর্ট কি তখন বলেছে এটা কিভাবে হলো? বলে না, হচ্ছে না। এটা আমরা এগুলি তর্কের খাতিরে বলতে পারি। সবচেয়ে উপরে হচ্ছে যদি প্রধানমন্ত্রী ইচ্ছা করেন
যদি প্রধানমন্ত্রী ইচ্ছা করেন আমি নিশ্চিত 401-এর অধীনে ওনাকে পাঠানো সম্ভব। এখন উনি ইচ্ছা করেন না কেন বা কেন ইচ্ছা করেন সেটা নিয়ে অনেক প্রশ্ন তোলা যেতে পারে। ডক্টর আসিফ নজরুল, আপনি শুধু দুটা বাক্যে কি একটু বলবেন যে প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই যদি উনাকে পাঠাতে পারেন তাহলে সেই ইচ্ছাটা উনি করতেছেন না কেন? কারণ বেগম জিয়া যদি দেশেই থাকেন, হাসপাতালে চিকিৎসা নেন, বিদেশে হাসপাতালে চিকিৎসা নিলে তার কি অসুবিধা? মানে প্রধানমন্ত্রীর মোটিভটা কি? আমি তো এটা কিছুই বুঝতে পারছি না। কারণ উনি যদি বিদেশি চিকিৎসা নেন, বিদেশি চিকিৎসা নিয়ে ওনার যদি খারাপ কিছু হয় তাহলে সরকারের উপর দায় পড়বে না। এবং এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বিরাট পলিটিক্যাল মাইলেজ হবে যে অতীতে আমার সাথে এই আচরণ করা হয়েছে আর আমি সর্বোচ্চ পর্যায়ে উদারতা দেখালাম। উনি যে সাংবাদিক সম্মেলনে বলেছেন এটা ভুল বক্তব্য হচ্ছে কি আমার সাথে এই করেছেন, আমি এতটুকু উদারতা দেখিয়েছি, বাকিটা আশা করেন না। উদারতা বা মানবিকতা পুরাপুরি দেখাতে হয়। এতে কি পলিটিক্যাল মাইলেজ আছে আমি পুরাপুরি বুঝতে অক্ষম। আমি যখন কোনো ক্ষতিটা প্রচন্ড ক্ষতি হওয়ার চান্স থাকে এবং ইরিভার্সিবল হওয়ার চান্স থাকে আমরা একটু ঝুঁকি থাকলেই ব্যবস্থা নিই। এখন ধরেন বেগম জিয়ার ক্ষেত্রে এই নীতিটা প্রয়োগ করার সময় এসেছে। আচ্ছা, আমার শুধু একটা জিনিস মনে হয় কি, দেখেন আওয়ামী লীগে অনেক শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে। এই যে আমরা রেজা ভাইয়ের কথা বলি, উনাকে দেখি আমি উনি যখন সুপ্রিম কোর্টে বারে ছিলেন, অন্য পক্ষে যারা লয়ার আছে, এই যে আমির ভাই এখন হয়েছিলেন, ওনাদেরকে লোক ভালোবাসে। আওয়ামী লীগে প্রচুর সেন্সিবল লোক আছে, কিন্তু এই সেন্সিবল লোকগুলো সবসময় কথা বলতে পারে না। যখন পলিটিক্যালি সেন্সিটিভ ইস্যু থাকে তখন বলা যায় না। এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন জয় করার জন্য এটা বলা, খালেদা জি আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনি তাকে কেন ছাড়বেন, এটা বলা খুব সুবিধাজনক। কিন্তু যদি এটা কেউ বলে যে আপনি এতটুকু দাঁড়াতে দেখেছেন, মাননীয় পিএম এটুকু দেখান, এটা বলার গার্ডস, এটা বলার সাহস বর্তমান নেতৃবৃন্দের অধিকাংশই নাই। এটা হয়তো কারোরই নাই, কারণ এটা বললে শেখ হাসিনা খুব বেশি পছন্দ করবে না। আমরা অ্যাডভোকেট, আপনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে যে কনভিকশনটা হয়েছে সেটা রাজনৈতিক প্রভাব ছিল কিনা, প্রতিহিংসা ছিল কিনা, এটা নিয়ে সমাজে প্রশ্ন আছে। আমি একটা কোট করি, আমার একটা লেখা ছাপা হয়েছিল, এটা 23 ফেব্রুয়ারি 2018-তে ছাপানো হয়। লেখাটার নাম হচ্ছে রায় ও রাজনীতি। সেখানে আপনি খেয়াল করবেন কোন কোন দল, কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বাম মোর্চা মিলে একটা যুক্ত বিবৃতি দেয়। কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বাম মোর্চা ট্র্যাডিশনালি আওয়ামী লীগ পন্থী দল, এগুলি বিএনপি পন্থী না। তারা বলেছিল কোট আনকোট, এটা আমার লেখার থেকে পড়ছি, কাজে চ্যালেঞ্জ করতে যদি চান আমি কপি পাঠাতে পারবো। জনসম্মতহীন অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী শাসন, ক্ষমতার প্রবল দাপট, বিপুল লুটপাটের অভিযোগ ইত্যাদির কোনো সুরাহা না করে সরকারের অতি উৎসাহের কারণে দেশবাসীর মধ্যে এই ধারণা সৃষ্টি হয়েছে যে এই রায়ের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন হয়েছে। এখন এটা কিন্তু বলেছে বাম দলগুলা, সিপিবি। এখন আমি কয়েকটা কথা বলি আপনাকে, আমাদের ন্যায় বিচারের দর্শন হচ্ছে কি, বিচার শুধু করলে হবে না, এটা বিচার যে দৃশ্যমান ভাবে, সন্দেহাতীত ভাবে এটাকে ন্যায় বিচার হয়েছে এটা প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি এখানে ডিটেইল আলোচনার স্কোপ নেই, শুধু একটা কথা বলি, খালেদা জিয়ার মামলা যখন চলছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে বলেছেন এতিমের টাকা মেরে খেয়েছেন, এতিমের টাকা বিচার চলাকালীন সময়। এটা তো করতে উনি পারেন না বিচার চলাকালীন সময়। এবং ওই বিচারক যখন রায় দেয়, এই রায়ের পর পরই মিজানুর রহমান খান একটা প্রশ্ন তুলে এই রায়ের মধ্যে কি কি ত্রুটি আছে একটা লেখা লিখেছিল। আমি একটা লেখা লিখেছিলাম রায়ের মধ্যে কি কি ত্রুটি আছে, এবং আমরা আশা করেছিলাম উচ্চ আদালতে এটা সুরাহা করা। এবং আপনি খেয়াল করে দেখেন, এই বিচারক এই বিতর্কিত রায়টা দিয়েছে, ওনাকে বেশ কয়েকজনকে দিয়ে হাইকোর্টে জাজ করা হয়েছে। এগুলি কি মানুষের মনে প্রশ্ন আসে না? ক্ষেত্রে মানে আমি পিক এন্ড চুজ করেছি, আমি এটা বলি নাই খালেদ, আমি এটা বলি নাই যে আপনি কি বলেছেন, আপনি কি বলেছেন? আমি বলেছি সবাই নকল করছে, সবাই নকল করছে, আরেকজন পাশের জনের দিকে তাকিয়েছে, নকল মানে নকল করে সেটা বলি, পাশের জনের তাকিয়েছে। এইটা আপনার থেকে আবার একটু শুনবো যে আপনি শুধু পাশের জনের থেকে তাকিয়েছেন সেটা শুধু বলেছেন। হ্যাঁ, আর বিচার ব্যবস্থা সম্পর্কে আরেকটা কথা বলি, জেনারেল মঞ্জুর হত্যা মামলায়, এটা 25-26 বছরের পুরোনো মামলা ছিল। 25-26 বছর যাবত যখনই এরশাদ একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতো, এই মামলার ভয় দেখানো হতো না, প্রকাশ্যে পত্রিকায় আসতো। এটাই সরকারের বিচার নিয়ন্ত্রণ না থাকলে এটা করতে পারে। আর রেজা ভাই কিন্তু একটা জিনিস জানেন, আমাদের সংবিধানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার যে বিধান আছে, সেখানে যে কোনো লোকরে, একটা লোক যদি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বলে খালি স্লোগান দেয়, একটা কেস যদি না করে, আমি আবার বলছি, একটা কেস যদি না করে 10 বছর খালি বাংলাদেশ জিন্দাবাদ বলবে, খালেদা জিয়া জিন্দাবাদ বলবে, বিএনপি ক্ষমতা এসে তাকে জাজ বানায় দিতে পারবে না রেজা ভাই। এই হচ্ছে আমাদের এখানে উচ্চ আদালতে জাজ নিয়োগের সিস্টেম। আর নিম্ন আদালতে আপনাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, 4টা টায়ার কম্পিটিটিভ এক্সাম দিয়ে আসতে হবে।
কাজে উচ্চ আদালতে নিয়োগ পদ্ধতিটা আওয়ামী লীগ বিএনপি কেন এত বছর ধরে রেখেছে? সেটাই তো, যে সম্পূর্ণ লয়াল লোককে নিয়োগ করার জন্য। তার মানে এটা না সবাই প্রচন্ড লয়াল, অনেকে আছেন দলের পছন্দ। একটু ছোট করে বলি, পৃথিবীর সব উন্নত দেশে, আমি যে দেশে থাকি সেটাকে যদি উন্নত দেশ ধরি, ইংল্যান্ডে, আমেরিকাতে, এটাতে রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা, ক্ষমতাসীন দলরা চাইলেই কি যে কোনো লোককে 10 বছর যিনি মামলা করেছেন তাকে জাজ বানাতে পারেন না? তারা তো তাদেরকেই জাজ বানান। কোনদিন কি করেছেন? চিফ জাস্টিস করতে পারে, একেবারে সরাসরি বাইরে থেকে চিফ জাস্টিস। নো, অবশ্যই পারে, অবশ্যই পারে। আপনি যখন কাভানি নিয়োগ পদ্ধতি রেখেছেন, যখন আপনার আমেরিকাতে হয়েছে, তার ওপেন আপনার কোয়েশ্চেনিং হয়েছে না? তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে না? তাকে প্রশ্ন বানে জর্জরিত করা হয়েছে না? তার কম্পিটেন্স সম্পর্কে সবাই কনভিন্সড হয়ে তারা এগ্রি করেছে না? এবং এখানে আপনি যখন উচ্চ আদালতে, আপনি আমেরিকা ইউরোপের উদাহরণটা নেন, আপনি একটা উদাহরণ, আপনি নেক্সট কোনো প্রোগ্রামে উল্লেখ করবেন, একটা উদাহরণ দেন তো যে একটাও কেস করেনি এরকম লোককে উচ্চ আদালতে জানান। সুপ্রিম কোর্টের আসিফ ভাই, সুপ্রিম কোর্টের 9 সুপ্রিম কোর্টের জাজেসের ব্যাপারটা তো, তিনি তো একদম টপ টিয়ার, মানে তিনি তো অ্যাপিলেট ডিভিশনের জাজদের চেয়েও বাংলাদেশের সাথে যদি তুলনা করেন তার চেয়েও বড়। তার নিচের বিচারকদের সম্পর্কে তো আমরা জানি না। ফেডারেলে তো আরো অনেকগুলি কোর্ট আছে। তার এক্স্যাক্টলি, আপনি ফেডারেলে যত কোর্ট আছে দেখবেন। আপনি ঠিক আছে, আমাদের কাছের দেশ উদাহরণটা নেন। আপনি আমাদের ইন্ডিয়াতে ভালো ভালো রায় আছে, ওই রায়ের ভিত্তিতে তারা কলেজিয়াম করে জাজদেরকে নিয়োগ দেয়, উচ্চ আদালত জাজ পদে নিয়োগ দেয়। আপনি খালি এত কথা বাদ দেন, আপনি আমাকে বলেন তো, একটা লোক যে কোনোদিন কেস করেন, ধরেন আমি বিএনপি করি, অ্যাডভোকেটের সনদ নিয়ে, হাইকোর্টে অ্যাডভোকেট সনদ নিয়ে আমি লন্ডনে চলে গেলাম। চলে যাওয়ার পর ধরেন আমি একটা হোটেল দিলাম, হোটেল দেওয়ার পর দেখা গেলো বিএনপি ক্ষমতা আসছে, এবং হোটেল দেওয়ার সময় আমি তারেক রহমান টাকা ধরেন চাঁদা দিতাম। তো যাই হোক, উনি খুশি হয়ে বিএনপি সরকার আসার পর আমাকে হাইকোর্টে জাজ বানিয়ে দিল। ক্যান ইট বি এ গুড সিস্টেম? এটা করা সম্ভব বাংলাদেশে? আর এর চেয়ে এটা ক্যান ইট বি এ গুড সিস্টেম? কোন রকম এক্সপেরিয়েন্স ছাড়া। এবং আপনাকে আরেকটা কথা বলি, আমি এইভাবে কথা বলতে চাই না, বাট 111 পিরিয়ডে যখন আমি ইউএনডিপির পক্ষ থেকে একটা ইনভেস্টিগেশন করেছিলাম, সেখানে 18 জন জাজের মধ্যে 6 জন জাজ পেয়েছিলাম, 18 জন জাজের কাগজ পেয়েছিলাম, তাদের শিক্ষা জীবনের সারা জীবন 3rd ক্লাস। আমি কিন্তু সব জাজ সম্পর্কে কথা বলছি না, আমি বললাম এই যে ফান্ডামেন্টালি ফল্টি নিয়োগ পদ্ধতি, এটা রাখা হয়েছেই পছন্দ মতো লোককে জাজ নিয়োগ করা, এবং যাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ হয়। সবাই আবার এই নিয়ন্ত্রণ মেনে নেয় না, কেউ কেউ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড থাকে। কিন্তু বাংলাদেশের মতো দেশে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া ডিজায়ার করবেন, বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা কোনো কিছু ডিজায়ার করবেন, এটা জুডিশিয়ারির পক্ষে অগ্রাহ্য করা অলমোস্ট ইম্পসিবল। এটা হচ্ছে আমার কনক্লুশন। এখন কোন কেসে কি হয়েছে আমি জানি না, এটা অসম্ভব। একটা ছোট করে বলি, ঐতিহাসিক ভাবেই তো যারা খুব ভালো ছাত্র, তারা খুব ভালো লয়ার, তারা জাজ হতে চান না। সেটা ডক্টর কামাল হোসেন থেকে অ্যাডভোকেট সমর রেজাউল করিম পর্যন্ত সবার ক্ষেত্রে সত্য। তারা বিভিন্ন সময় জাজ হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার পেয়েছেন, তারা এটা অন্যায়। তো সেই ক্ষেত্রে এই 3rd ক্লাস কিনা বা 2nd ক্লাস কিনা বা 1st ক্লাস না কিনা, আমাদের জুডিশিয়ারিতে এরকম 1st ক্লাস পাওয়া বহু লোক আছেন যারা খুবই লয়াল টু দ্য গভর্নমেন্ট এবং খুবই লয়াল, মানে আমরা তো রায় দিয়ে বিবেচনা করব, অনেক কিরকম রায় দেন। তো সেইটা তো আসলে ফান্ডামেন্টাল। ঠিক আছে, আপনার সব কথা আমি মেনে নিলাম। হ্যাঁ, ফান্ডামেন্টাল মন্ত্রণালয়। ভাই একটা উদাহরণ দিই। আচ্ছা ঠিক আছে, যেটা পেপার আসে একবার একটা মামলায় আমাদের ঢাকার লরি পাশ করে একটা মেয়ে জাজ, সে র্যাবের বিরুদ্ধে মামলা নিয়েছিল। 24 ঘন্টার মধ্যে তার মামলা যে আমলে নেওয়ার ক্ষমতা উজ্জ্বল করা হয়, এবং কয়েকদিনের মধ্যে তাকে বদলি করা হয়। এটা কিন্তু পত্রিকায় ছাপা হয়েছিল, বেশ আলোচিত হয়েছিল। তো এটা আসলে ঠিক না। আমাদের এখানে এটা আওয়ামী লীগের দোষ না, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারাই আসছে, মানে এরা কখনোই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না, অসম্ভব চায় না।